আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে পাওয়ার সেক্টর, অর্থাৎ বাংলাদেশের পাওয়ার সেক্টরের টোটাল ওভারভিউ নিয়ে। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, এই কারণে এটা হচ্ছে ভাইভাতেও খুব কাজে লাগবে, পাশাপাশি আমাদের যে হচ্ছে পাওয়ার প্ল্যান্টের যে পরীক্ষাগুলো হয়, এখানে যে এমসিকিউগুলো আসে, এখানেও কাজে লাগবে। আর টোটাল ওভারভিউটা যদি জানা থাকে তাহলে আমাদের হচ্ছে এই ভাইভাতে সবচেয়ে বেশি কাজে লাগবে। পাশাপাশি আমাদের হচ্ছে যে কোনো পরীক্ষাতে, অর্থাৎ আমরা যে পড়াশোনাটা করতেছি, একদম প্র্যাকটিক্যাল নলেজ যদি থাকে, প্র্যাকটিক্যাল কিছু জিনিস যদি আমরা দেখতে পারি, তাহলে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আমরা পড়ে থাকি এটাও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে বেশি কথা বলবো না, আমি শুরু করে দিচ্ছি। আর এখানে যেহেতু আমার মূল টার্গেট হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ওভারভিউটা দেখাবো, আর ওভারভিউর মধ্যে কোন জায়গা থেকে, অর্থাৎ পিডিবি, পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন, এই তিনটা জায়গা থেকে হচ্ছে আমাদের এক নজরে বিদ্যুৎ খাতের সামারিটা আমাদের দেখতে হয়, এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কোন জায়গা থেকে দেখবো, এটা আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আমি তুমি করেই বলি সবাইকে, বেশিরভাগ যেহেতু বেশিরভাগ হচ্ছে জুনিয়র, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে এখান থেকে ওই পাওয়ার সেক্টর, পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন, তিনটা পার্ট। আরেকটা পার্ট সেটা হচ্ছে মূল মন্ত্রণালয় কিন্তু একটা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তার মানে একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগ, আলাদা বিভাগ, আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে টোটাল মিলে যে একটা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ওনার উপদেষ্টা হচ্ছে ফজল কবির খান স্যার। তাহলে ওনার পরে হচ্ছে বিদ্যুৎ বিভাগে আলাদা সচিব থাকবে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আলাদা সচিব থাকবে, এবং বিদ্যুৎ বিভাগের আন্ডারে পিডিবি, তারপরে যে আমাদের যে কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, তারপর অন্যান্য যেগুলো আছে সব মিলিয়ে হচ্ছে বিদ্যুৎ বিভাগ। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে হচ্ছে পেট্রো বাংলা, এই বিপিসি, অন্যান্য পার্টগুলো ওইখানে হচ্ছে আন্ডারে আছে। তাহলে ওই কোন জায়গা থেকে কি পড়তে হবে, এবং গ্যাস সেক্টরের এই যে পেট্রো বাংলা আন্ডারে 13টা কোম্পানি বা কোনগুলোর কাজ কি, এই ওভারভিউগুলো আমাদের ভালো করে জানতে হবে। আর আমার একটা হচ্ছে ওই শিট আছে, এই শিটটা যদি আমরা একটু দেখি, আচ্ছা, এই পাওয়ার প্ল্যান্টের ওভারভিউয়ের এই পার্টের শিটটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে এই শিটটাতে মোটামুটি আমার হচ্ছে ওই সব কিছু সুন্দর করে গোছানো নোট আকারে দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যে বিভিন্ন পরীক্ষাগুলোতে বিভিন্ন ডেটগুলো আসে, ঠিক আছে, তাহলে এই ডেটগুলো আমরা কিভাবে ওই পড়তে পারি, তাহলে ওইটা যদি আমরা খেয়াল করে দেখি যে ডেটগুলো কোন জায়গা থেকে কি পড়বো, এটা আমরা যে এখানে যদি খেয়াল করি, তাহলে এই জায়গাগুলোতে অনেক সময় হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলোতে তাহলে আরেকটা পার্ট দেখবো, সেটা হচ্ছে ওই পাওয়ার সেক্টরের এই যে কোন জায়গা থেকে কী কী উৎপাদন হচ্ছে, এগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছি। আরেকটা এই যে পার্টটুকু, ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে একদম রিয়েল লাইফ, অর্থাৎ আমি যার সময় পাওয়ার স্টেশনে যে জব করি, তাহলে এখান থেকে আমাদের একদম রিয়েল লাইফের যে অভিজ্ঞতাগুলো আছে, যার কারণে কম্প্রেসর, টারবাইন বা এই রিলেটেড, অর্থাৎ মেকানিক্যালের যে ম্যাথগুলো আমি করাই, বা হচ্ছে ওই টোটাল ওভারভিউ, ঠিক আছে, এই 10টা টপিকে ভাগ করছি। মেকানিক্যাল ডিপার্টমেন্টালটা পড়ানোর ক্ষেত্রে আমি যখন বুয়েটে পড়াশোনা করছি তখন নিজে নিজে বোঝার চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ পারছি, বই রিলেটেড চিন্তাভাবনাগুলো ছিল। যখন আমি হচ্ছে এইখানে জবে আসছি, জবে একদম রিয়েল লাইফ ফিলটা পাচ্ছি, যে হ্যাঁ আসলেই আমরা এই কাজটা কেন করতাম, গ্যাস প্রেশারের জন্য কী জন্য আমরা হিসাব করে রাখতাম। তাহলে এই টোটাল ওভারভিউ নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে আমার হচ্ছে একদম প্র্যাকটিক্যাল নলেজগুলো এখানে শেয়ার করব, যার কারণে জিনিসগুলো বুঝতেও সুবিধা হবে। আশা করি আপনাদের মনে থাকবে অনেক ভালো করে ইনশাল্লাহ। ওকে, তাহলে আর বেশি কথা না বলে আমি হচ্ছে শুরু করে দিতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এখান থেকে সবচেয়ে গভর্নমেন্টের যে প্ল্যান আছে, ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের প্ল্যানগুলোতে যদি আমরা খেয়াল করে দেখি, টোটাল গভর্নমেন্ট প্ল্যান ছিল এখানে। তাহলে এই জায়গাতে ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট প্ল্যান, তাহলে কী কী প্ল্যান ছিল, এই লাস্টের দিকে এসে করা হয়েছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান IPMP 2023 সাল। ঠিক আছে, তার মানে এই লাস্টেরটা যে কাজটা করছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এর পূর্বে 2016 সাল 17 সালের দিকে যদি একটু নিচেরগুলো তোমরা খেয়াল করে দেখো, যে এখানে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016, অর্থাৎ এটা শুধু পাওয়ার সিস্টেম নিয়ে। আর এখানে যদি দেখো, এই যে এটা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে, আর এটা হচ্ছে গ্যাস সেক্টর নিয়ে, অর্থাৎ এগুলো আলাদা ছিল। আর এখন এসে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023 সাল, এটা হচ্ছে পিডিএফটা চাইলে তোমরা শেষ দেখতে পারো, 216 পৃষ্ঠার, এত লাগবে না, আমি একবার সামারিটা দেখছিলাম।
ওই টোটাল সামারিটা আমি মোটামুটি 2 ঘন্টার মতো দেখছি, দেখে যে জিনিসটা বুঝলাম যে এখানে পাওয়ার সিস্টেমের যত মানে মাস্টার প্ল্যান আছে এটা নিয়ে আসছে। পাশাপাশি পাওয়ারের জন্য আমার কি দরকার, ফুয়েল লাগবে, তাহলে ফুয়েল বলতে কি এনার্জি, তাহলে ওই ফুয়েলটা কীভাবে আসবে, এটি যে ইন্টিগ্রেটেড এনার্জি সিস্টেম, অর্থাৎ এখানে গ্যাস সেক্টর প্লাস হচ্ছে কোল সেক্টর, তারপরে এলএনজি, এলপিজি যা যা আছে, ঠিক আছে, পেট্রোলিয়াম, সকল কিছু একত্র করে এই মাস্টার প্ল্যানটা বানাইছে। তাহলে এইটা আমার কাছে সবচেয়ে মজার বিষয় এবং ভালো লাগছে, ঠিক আছে, যে কারণ অন্যান্য জায়গায় যদি খেয়াল করে দেখি আমাদের টোটাল মাস্টার প্ল্যানের মধ্যে এখানে আলাদা আলাদা, তাহলে এইগুলো পড়তে গেলে একটু প্রবলেম লাগতো। কিন্তু এখন তার মানে আমরা একটা জিনিস শিখে গেলাম যে বর্তমানে গভর্নমেন্টের প্ল্যান, মাস্টার প্ল্যান হচ্ছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান, IEP-MP 2023 সাল। আর তার পূর্বে কী ছিল, ওই 2016 সালে পাওয়ার মাস্টার প্ল্যান ছিল, আর 2010 সালেরটা 2016 সালে আপগ্রেড করছে। আর 2016-17 সালের দিকে গ্যাস সেক্টরগুলো দিছে। তারপর 2016 সাল আর এই গ্যাস সেক্টর 2016-17 সালের যে গ্যাস সেক্টর এনার্জি, এগুলো সব একত্র করে এই 2023 সালের মাস্টার প্ল্যানটা দেওয়া হয়েছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই গ্যাস সেক্টর আর পাওয়ার সেক্টর একত্র করে এই মাস্টার প্ল্যানটা দেওয়া হয়েছে। আচ্ছা, ডেট ভিত্তিক যদি পাওয়ার প্ল্যান্টের আমরা দেখি, এটা আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে একত্র করে একসাথে করে লিখছি। এটা আমার মানে প্রচুর MCQ একটা না একটা আসতো এবং বেশিরভাগ সময় আমার মানে ভুল হইতো। তো এই জন্য আমি ডেট ওয়াইজ সিরিয়ালি মনে রাখতাম, যার কারণে আমার বুঝতে বা মনে রাখতে সুবিধা হইতো। তাহলে তোমরা এটা একটু লিস্টটা দেখে নিবা, ঠিক আছে, যে অফ দ্য তখন ছিল ওয়াটার আর হচ্ছে পাওয়ার একসাথে, এখন হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আলাদা, পাওয়ার PDB আলাদা, কিন্তু আগে হচ্ছে অফ দ্য একত্রে ছিল 1959 সালে, ঠিক আছে। তারপরে PDB করছে 1972 সালে। এই সময় আবার হচ্ছে কি, এই যদি আমরা খেয়াল করে দেখি, এই একই সময়ে এই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে, এই পার্টটা করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম। আর BREB 77, RPCL, ডেস্কো, PGCB, EGCB, APSCL 2000 সাল, DPDC। তাহলে এইখানে প্রত্যেকটার এই ডেটগুলো হচ্ছে ফাউন্ড। আর এছাড়াও মানে উৎপাদনে গেছে বা জেনারেশনে গেছে না, ওই ডেটগুলো ভিতরে যদি তোমরা ওয়েবসাইটে দেখো, তাহলে ওইগুলো হচ্ছে একটু ডিফারেন্স আছে, তো ওইগুলো তোমাদের লাগবে না। যখন তুমি মনে করো কথার কথা যে APSCL-এ ভাইবা দিবা, তাহলে এই APSCL-এ ভাইবা দিতে আসছো, তখন তুমি তার ডিটেলস পড়বা। মনে করো তুমি এই CPG-CPL-এ ভাইবা দিবা, তাহলে এই বিষয়ে তুমি কি ডিটেলসটা পড়বা, এই হচ্ছে তোমার কাজ। যদি তুমি ডিটেলসটা মানে যখন যে ভাইবা দিবে ওই সময় ডিটেলস পড়বে, এছাড়া ডিটেলস পড়ার দরকার নাই। ওকে, তাহলে আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই পার্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে যদি খেয়াল করে দেখি, এখান থেকে প্রচুর MCQ আসে এবং বেশিরভাগ ভুল করে, এই জন্য আমি পরিসংখ্যানটা একটু দেখাচ্ছি। এটা আমি নিছি হচ্ছে এই যে PDB-র ওয়েবসাইট থেকে, আমি দেখাবো যে PDB-র ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে বের করবা। আচ্ছা, তাহলে এখানে বর্তমানে টোটাল যদি আমরা খেয়াল করে দেখি, বর্তমানে হচ্ছে পাবলিক সেক্টর কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আলাদা আলাদা আছে টোটাল জেনারেশন, কিন্তু এটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে পাবলিক সেক্টরের টোটাল জেনারেশন, এই পার্টটুকু। তার মানে এটা তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে। পাবলিক সেক্টরের ওই টোটাল 11,820, কত পার্সেন্ট, 43%। এখন কোশ্চেন আসে যে পাবলিক সেক্টর আর হচ্ছে প্রাইভেট সেক্টর বর্তমানে কোন সেক্টরে সবচেয়ে বেশি, ঠিক আছে, খেয়াল করে দেখো, এটা 43%। তোমার মনে হইতে পারে তাহলে প্রাইভেট মনে হয় বেশি, না, জয়েন্ট ভেঞ্চার এটা হচ্ছে যে BCPCL, আর BCPCL-এর জয়েন্ট PDB-র সাথে এটা, তাহলে একটা ইন্ডিয়া চায়নার সাথে মিলিত হয়ে এটা হচ্ছে 9% জয়েন্ট ভেঞ্চার। আর প্রাইভেট, টোটালি প্রাইভেট সেক্টর, ঠিক আছে, ওই ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, কুইক রেন্টাল, ওইগুলো হচ্ছে তারা একত্রিত করে, ঠিক আছে, টোটাল ওই একসাথে যদি আমরা দেখি, তাহলে এই যে প্রাইভেট সেক্টর হচ্ছে এই 10,581, কত পার্সেন্ট, 38%। তার মানে পাবলিক সেক্টর 43% আর প্রাইভেট সেক্টর কত, 38%। তার মানে আমরা এটা মোটামুটি পেয়ে গেলাম। আচ্ছা, আর পাওয়ার ইম্পোর্ট অর্থাৎ বাহির থেকে আমরা পাওয়ার নিয়ে আসি, কই থেকে নিয়ে আসি, এই যে ভেড়ামারা হাই ভোল্টেজ এটাকে বলা হয়। এগুলো কিন্তু পূর্ণরূপ লাগবে, পূর্ণরূপগুলো আমি যে খাতার যে PDF-টা দিব এটা তোমরা পড়ে ফেললেই হবে। আমার খাতার PDF-টা খুব গুছানো এবং আমি এমনভাবে তৈরি করছি আর বাহিরে তেমন কিছু লাগবে না ইনশাল্লাহ। আর এই যে এই পাওয়ার জিনিসগুলো দিয়ে দিব, তাহলে আশা করি তোমাদের কভার হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখবা যে এই মানে
টপিকগুলো যেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো আগে ভালো করে মনে রাখবা। বাকি এখানে তুমি চাইলে মনে করতে পারো যে হ্যাঁ আমি এগুলো একদম সব শিখে ফেলবো, এখন শিখবা, ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে দেখবা যে অন্যান্য ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল পড়ে এগুলো সব মনে থাকবে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে একটুকু দাগ দিয়ে দিতেছি, এটা আগে একদম ঠুটস্থ করে ফেলবা। বাকি অন্যান্য এই যে পিডিবি কত, তারপরে এপিএসএল কত উৎপাদন করতেছে বর্তমানে, তারপরে ইজিসিবি কত, এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে পাওয়ার ইম্পোর্ট আর পুনরূপগুলো আমার খাতায় পেয়ে যাবে। আর আমার এই গ্রুপটা মানে আমার এই যে পিডিএফটা যে আছে, এই পিডিএফটা আমি হচ্ছে আমার যে পেইড গ্রুপ আছে, পেইড গ্রুপে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা এইচভিডিসি এর পুনরূপ কি? হাই ভোল্টেজ, ঠিক আছে, হাই ভোল্টেজ তাহলে হাই ভোল্টেজ ডিসি মানে যে ডিরেক্ট কারেন্ট। তাহলে খেয়াল করে দেখি, আমরা কিন্তু এসি কারেন্ট নিয়ে কাজ করি, তাহলে এটাই হাই ভোল্টেজ করে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে তারপরে এসে এসিতে কনভার্ট করি, ঠিক আছে। এটা ভেরামারের দিক থেকে আসে 10,000, আর ত্রিপুরা থেকে 160। আর এটাই যে বর্তমানে আদানি গ্রুপের, এটা আগে ছিল না, আমরা যখন পড়ছি এটা ছিল না, ঠিক আছে। তাহলে এই আদানি গ্রুপ সহ 1496, এটা কোল পাওয়ার প্ল্যান্ট। এটা নিয়ে একটু গ্যাঞ্জাম চলতেছে বর্তমানে, তবে ওভারঅল মানে পাওয়া যাচ্ছে কিছু পরিমাণে কম আসতেছে। তবে এটা হচ্ছে টোটাল জেনারেশন, তাহলে মানে ক্ষমতা আর কি, ঠিক আছে, যদিও জেনারেশন অনেক কম হয় অনেক সময়। তাহলে এই হচ্ছে কত 10%। তার মানে আমরা টোটাল যদি দেখি বর্তমানে পাওয়ার প্ল্যান্ট কত 140টা, আর 27,535, 27,535, এটা হচ্ছে টোটাল আমাদের উৎপাদন বর্তমানে। খেয়াল করে দেখি, এনে কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, অনেক কিছুই বুঝবো না। এটা হচ্ছে মূল পরিসংখ্যান, এটা আপডেটেড ফেব্রুয়ারি মাসের 2025 সালে আপডেট করছে। তার মানে আমরা যদি খেয়াল করে দেখি পিডিবির, দেখো পিডিবি 11,000 একটা, আচ্ছা এটা একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই হোক। তাহলে এটা হচ্ছে কত 43%। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি 43%, আর তোমার হচ্ছে লক করতে হবে, তাহলে 43%, আর এটা হচ্ছে 9%। তার মানে আমাদের মনে রাখতে হবে পাবলিক সেক্টর 43%, আর প্রাইভেট সেক্টর হচ্ছে 38%, আর পাওয়ার ইম্পোর্ট করি 10%, জয়েন্ট ভেঞ্চার 9%। এই হচ্ছে টোটাল বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টের ওভারভিউ। তাহলে এই জায়গাতে যদি খেয়াল করে দেখি যে 27,535 আমাদের বর্তমানে উৎপাদন, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য পার্টগুলোতে তেমন কিছু লাগবে না। তাহলে ডান। আচ্ছা তাহলে এটা আমরা শিখে এলাম। আচ্ছা এখন আমরা দেখব যে এই জায়গাতে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস 27,535, আর এই জায়গাতে এসে বলতেছে 30,889, এই যে 13 মার্চ 2000। তো এত বেড়ে গেছে, মানে আলটিমেটলি এই জায়গাতে স্টার চিহ্ন দিয়ে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ। তার মানে ক্যাপটিভ যেগুলো, ক্যাপটিভ বলতে আমাদের হচ্ছে যেগুলো আমরা গ্রিডে দিচ্ছি না। কোথায় দিচ্ছি না? গ্রিডে আমরা পাওয়ার প্ল্যান্টটা দিব না। তাহলে পাওয়ারটা উৎপাদন করে কি করব? পাওয়ারটা উৎপাদন করে আমি নিজেরা ব্যবহার করব, অর্থাৎ জেনারেটর যদি বলতে পারো, যে একটা বাসা বাড়িতে জেনারেটর ব্যবহার করতেছি, এটা তো আর গ্রিডে দিচ্ছি না। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার করতেছি। তারপরে অনেকগুলো নবায়নযোগ্য জ্বালানি আছে যেগুলো হচ্ছে আমরা অফ গ্রিড অন গ্রিড বলি। কী বলছি? অফ গ্রিড আর হচ্ছে অন গ্রিড। অন গ্রিড মানে হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা হচ্ছে তৈরি করে দিয়ে দিব মসজিদগুলোতে, তারপর অন্যান্য জায়গায় যেগুলো আছে এগুলো হচ্ছে কি অফ গ্রিড, এগুলো আমি হচ্ছে গ্রিডে দিব না। তার মানে এই ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 30,889। তার মানে যদি কোথাও অপশানে এরকম ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ আসে তাহলে এটা দিবা। আর যদি হচ্ছে শুধু বলে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, তাহলে দেখবা যে দুইটা থেকে যে কোনো একটা অপশান থাকবে, এইটা অথবা এটা। আর যদি কোনো কিছু বলা না থাকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, নর্মালি যে এইটা দেওয়া সবচেয়ে পারফেক্ট। এবং এটাও ওই বিদ্যুৎ খাতেরই মানে পিডিবির ওয়েবসাইটে, যে পাওয়ার সেলের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা নেওয়া হয়েছে পিডিবির ওয়েবসাইট থেকে। আশা করি জিনিসগুলো ক্লিয়ার। আচ্ছা অন্যান্য কী কী লাগবে? সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একদম মুখস্থ। অর্থাৎ 30 এপ্রিল 2024 সালে, ওই গত বছর 2024 সালে, এই যে সামনে আবার এপ্রিলে আশা করি আরবার বাড়বে, ওই সময় 16,877 মেগাওয়াট আমরা উৎপাদন করতে। অর্থাৎ বাংলাদেশের এই জীবনে সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা হচ্ছে 2024 সালে 30 এপ্রিল 16,877, এটা মুখস্থ। আর গ্রাহক সংখ্যা এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার যে আমরা উৎপাদন করব, মানে কিভাবে উৎপাদন করব, ট্রান্সমিশন কতটুকু হবে, এইটা আমরা ওই পার্টগুলোর এখানে লাইন, ঠিক আছে। তাহলে ট্রান্সমিশন আমি একটু দেখাবো, তাইলে তোমরা
বুঝতে পারবা গ্রিড সাবস্টেশন বিতরণ লাইন এইটা লাগবে, যে বিতরণ লস 7.25%। এটা হচ্ছে এই বিতরণ মানে ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশন লস হচ্ছে 7.25%। এটা আমাদের হচ্ছে লস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি ওই 100 মেগাওয়াট উৎপাদন করি 7.25 মেগাওয়াট আমাদের নষ্ট হয়ে যায়। আর মাথা পিছু উৎপাদন মানে পার জেনারেশন কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে 640। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 100%, অর্থাৎ সবাই বিদ্যুতের আওতায় চলে আসছে। সোলার হোম সিস্টেম 60 লক্ষ। আর প্রিপেড মিটার মানে বর্তমানে প্রিপেড মিটার এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তাহলে এই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আরেকবার দাগ দিয়ে দিতেছি মোট কথায় এটা লাগবে। তারপরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2টা, তারপর হচ্ছে বিতরণ লস, তারপর হচ্ছে মাথাপিছু উৎপাদন, সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী, এই পার্ট, অর্থাৎ এই 5টা তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। আর এই জায়গা থেকে কি কি লাগবে, এই পার্সেন্টেজটা লাগবে, এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ, এটুকু কে কোনটা বেশ তাইলেই হবে, আর কিছু লাগবে না। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা দেখব হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ওভারভিউটা। তাহলে পাওয়ার প্ল্যান্টের ওভারভিউটার মধ্যে এই যে পাওয়ার প্ল্যান্টের যখন আমরা ওভারভিউগুলো দেখতে যাই, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টের কোন জায়গা দিয়ে কীভাবে কাজ করে এই জিনিসটা আমাদের ভালো করে শেখা এবং দেখা। ঠিক আছে, আমি একটু লিখে এখানে, সেটা হচ্ছে যে কোনো জায়গাতে আমাদের ফার্স্টে কী করতে হবে, জেনারেশন করতে হবে। জেনারেশন, তাহলে জেনারেশন করলাম, এই জেনারেশনের পর আমার এটা ট্রান্সমিশন করতে হবে, ট্রান্সমিশন করব। তো ট্রান্সমিশন করে তারপরে হচ্ছে ওই ডিস্ট্রিবিউশন করব। তাহলে এখানে যে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, জেনারেশন, আমি যে বিদ্যুৎটা উৎপাদন করব অর্থাৎ জেনারেটর দিয়ে, এই যে আমাদের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, আমরা শুধুমাত্র উৎপাদন করি, আর কোনো কাজ করি না। তাহলে উৎপাদন করার সময় আমার জেনারেটর থেকে, ঠিক আছে, জেনারেটর থেকে আমি উৎপাদন করতেছি। তাহলে উৎপাদন ভোল্টেজ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, আমাদের হচ্ছে 22.4 কেভি মানে কিলো ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজে আমি উৎপাদন করব, আবার আমার যখন বাইরে নিয়ে যাবে, এটা সবাই তোমরা জানো যে হচ্ছে হাই ভোল্টেজে নিয়ে যেতে হয়। তাহলে ট্রান্সমিশনের একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে বাংলাদেশে 132 কেভি, 132,000 ভোল্টেজ, তারপর হচ্ছে 230,000 মানে কেভি ভোল্টেজ, আর হচ্ছে 400 কেভি ভোল্টেজ। অর্থাৎ প্রথম দিকে 132 কেভি বেশি ছিল, পরে আপগ্রেড করে 230, এখন বর্তমানে 400। কিন্তু একসাথে তো সারা বাংলাদেশে মানে সবই 400 করে ফেলতে পারছে এরকম না, অর্থাৎ এই 3টা ভোল্টেজই আছে। তো একটা আরেকটার মাধ্যমে ওই সাবস্টেশনের মাধ্যমে ওই ভোল্টেজ ট্রান্সফার করে একটা থেকে আরেকটা মানে গ্রিডের সাথে কানেক্টেড। তার মানে এখন বর্তমানে ট্রান্সমিশন ভোল্টেজ কী 132, 230 আর 400 কেভি। আর বাসা বাড়িতে আমরা একদম ফাইনালি দরকার আমার কত 220 ভোল্টেজ। তাহলে এখান থেকে যখন নিয়ে আসবো, এই যে সাবস্টেশনগুলো অনেক জায়গায় আছে 132 কেভি বাই 33, তারপর 33 থেকে হচ্ছে 11 কেভি, আবার হচ্ছে 11 থেকে 0.6, এরকম করে করে 220 ভোল্টেজে নিয়ে আসা হয়েছে। তাহলে এই যে মানে কোথাও যদি দেখো এই টাইপের, এগুলো সব হচ্ছে ডিস্ট্রিবিউশনের সাবস্টেশন আর ট্রান্সমিশনের এই পার্টটুকু। তাহলে আমি যখন জেনারেশন করতেছি, এটা নর্মালি 22.4 কেভি, তারপরে 14 কেভি, তারপরে হচ্ছে 9 কেভি, এই টাইপের ভোল্টেজ আমরা উৎপাদন করি। তাহলে এই উৎপাদনগুলোকে আমরা ট্রান্সমিশন মানে হচ্ছে হাই ভোল্টেজে নিব, তাহলে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করব। আর এই জায়গাতে এখান থেকে যখন কমাবো, তার মানে কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করব। এই হচ্ছে বাংলাদেশের এই যে জেনারেশন। তাহলে জেনারেশনের কতগুলো কোম্পানি আছে নির্দিষ্ট, এরা শুধু জেনারেশনই করে, আর কিছু করবে না। আর ট্রান্সমিশনের জন্য বাংলাদেশের জন্য ডেডিকেটেড পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এখন এটা পিএলসি বলে। তাহলে এই ট্রান্সমিশন, এদের আলাদা একটা লোড ডিসপ্যাচের জন্য একটা আলাদা পার্ট আছে, ন্যাশনাল লোড ডিসপ্যাচ, এনএলডিসি বলে, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। এটা হচ্ছে সবসময় হচ্ছে এই পিজিসিবি তো টোটাল কাজ ট্রান্সমিশন সার্কিটগুলো বসাবে, সব করবে, কিন্তু এনএলডিসি হচ্ছে প্রত্যেক মানে একদম লাইভ, এরা হচ্ছে এই যে লোড মানে সবসময় কন্ট্রোল করবে। ডিস্ট্রিবিউশনে যতটুকু যাবে আমার জেনারেশনে যাতে ততটুকু উৎপাদন করা হয় এবং সব সময় ব্যালেন্স থাকে। অর্থাৎ আমি যদি হচ্ছে আজকে 10,000 মেগাওয়াট উৎপাদন করি অ্যাট এ টাইম, মানে অর্থাৎ মেগাওয়াট মানে কি এত জুল পার সেকেন্ড, আমি বর্তমানে মানে এখন এতে তো আর জমায় রাখা যাচ্ছে না, তার মানে আমি উৎপাদন করলাম 10,000 মেগাওয়াট। এই 10,000 মেগাওয়াটে আমি কী করব, ব্যবহার করব। যদি কোনো কারণে কমে যায় বা এই দিক দিয়ে বেড়ে যায়, তাহলে হচ্ছে এখানে যে গ্রিডের যে সবসময় ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে হয় 50 হার্জ, ঠিক আছে, 50 হার্জ। তাহলে এই 50 হার্জ অর্থাৎ বাংলাদেশের সকল মেশিন ওই 50 হার্জে রোটেট করতে থাকবে। মানে যদি আরপিএমে নিই 3000 আরপিএম, এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, আর এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট, 60 দ্বারা গুণ করে দিলেই 3000। তাহলে 3000 আরপিএমে রোটেট করবে। যদি এই দিক থেকে জেনারেশন ডিস্ট্রিবিউশনে কোনো কারণে কমে যায় বা বেড়ে যায়, তাহলে এইটা ভেরি করবে। তাহলে এই টোটালটা মেনটেন করে কে, বাংলাদেশের এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। তাহলে আমরা জিনিসটা দেখলাম। তাহলে জেনারেশন ডেডিকেটেড কোম্পানি, ট্রান্সমিশন হচ্ছে পিজিসিবি, আর ডিস্ট্রিবিউশন
নর্মালি বাংলাদেশের সকলে যে আমরা যে উৎপাদন করতে চাই, যে এখানে দেখা যাচ্ছে যে টোটাল উৎপাদনটা কিভাবে করব। তাহলে এই যে জেনারেটরের, তাহলে আমরা নর্মালি হচ্ছে 22.4 কেবি, এটা মুখস্থ মানে নির্দিষ্ট, তবে মাঝে মধ্যে একটু ভেরি করে, ঠিক আছে। জেনারেশন এই যে এখানে উৎপাদন বর্তমানে হচ্ছে কত 300 মেগাওয়াটে, তাহলে 300 মেগাওয়াটে এরকম হচ্ছে, সামান্য একটু কম বেশি হবে। তাহলে এটা হচ্ছে কেবি উৎপাদন হচ্ছে, তাহলে এটা আমাদের জেনারেটর থেকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তাহলে আমি পেয়ে গেলাম ওই ট্রান্সমিশনে। তাহলে ট্রান্সমিশন এই কাজটা নিয়ে ডিস্ট্রিবিউশনের কাছে যখন দিবে, এরা হচ্ছে ডিস্ট্রিবিউশনে যদি খেয়াল করে দেখি, আচ্ছা ডিস্ট্রিবিউশনে হচ্ছে এই পার্টটাতে, ডিস্ট্রিবিউশনে আমরা খুব ভালোভাবে দেখব যে ডিস্ট্রিবিউশনের মধ্যে ওই পিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আর হচ্ছে বিআরইবি, ঠিক আছে, বিআরইবি, এই পার্টগুলো হচ্ছে বেশিরভাগ নেই। ঠিক এছাড়া আর ঢাকার মধ্যে কী আছে, ডিপিডিসি মানে পরে করা হয়েছে, তারপরে ডেস্কো, তাহলে এই টাইপের। তাহলে এটা আমি একটা ওভারভিউটা আমি হচ্ছে আমার যে নোট খাতা করছিলাম এটার মধ্যে আমি সুন্দর করে লিখে রাখছি, এটা তোমরা হচ্ছে দেখবে, তাইলে হবে, এটা আলাদাভাবে বলতেছি না। এই যে পাওয়ার সেক্টর যদি আমরা মাস্টার প্ল্যানটা দেখি, এই যে তাহলে ইউটিলিটি আন্ডার পাওয়ার ডিভিশন থেকে এটা নেওয়া হয়েছে বাংলাদেশ পাওয়ার সেক্টর। তাহলে এই জেনারেশন কি এপিএসসিএল, ইজিসিবি, এনডাব্লিউপিজিসিএল, পিডিবির নিজস্ব কিছু কি আছে, এই জেনারেশন আছে, আর সিপিজিসিবিএল বর্তমানে হচ্ছে এই যে আরও অন্যান্য জেনারেশন কোম্পানিগুলো নতুন তৈরি হচ্ছে। ট্রান্সমিশন পিজিসিবি, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে ডেস্কো, নেস্কো, ডিপিডিসি, বিআরইবি, বিডাব্লিউডিবি, আর ডাব্লিউজেড পিডিসিএল। এই ডেস্কো ডিপিডিসি হচ্ছে ঢাকার মধ্যে, বিআরইবি পল্লী অঞ্চলে, আর নেস্কো হচ্ছে উত্তরবঙ্গে, আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গে, আর পিডিবি সারা বাংলাদেশের মধ্যে আছে, তবে বেশিরভাগই হচ্ছে যে এই ডেস্কো যেগুলোতে আছে এগুলোতে পিডিবি আর ডিস্ট্রিবিউশন করে না। আশা করি চট্টগ্রাম অঞ্চল আর সিলেট অঞ্চল পুরাটাই পিডিবি করে। আর অর্গানাইজেশন আছে এই জেনার্জি, এগুলো হচ্ছে দেখাবো ওয়েবসাইট থেকে। তাহলে আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, বিআরইবির, আর আমরা যে কোনো জিনিস হচ্ছে যে পাওয়ার ডিভিশন, পাওয়ার সেল, আর যখন যে কোম্পানির পরীক্ষা দেবো ওই জিনিসটা ওইখান থেকে দেখে যাব। আর পিডিবির ওয়েবসাইটটা দেখতে হবে। তাহলে এটা কোন জায়গা থেকে কি দেখবো এটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা আমরা চলে যাব ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটে যদি আমরা যাই, তো এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তাহলে পিডিবি সার্চ দিব, পিডিবি সার্চ দিলে এখান থেকে আমাদের হচ্ছে টোটাল পার্টগুলোতে আসবে। তবে এদের যে পার্টগুলো লাগবে আমার, সেটা হচ্ছে সব দরকার নেই, যে পরিকল্পনা উন্নয়নের মধ্যে যে পাওয়ার জেনারেশন ইউনিট, এটা একটা পার্ট আছে। তাহলে পাওয়ার জেনারেশন ইউনিট কোন জায়গাতে কতটুকু উৎপাদন করতেছে, এটা যে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে পাওয়ার জেনারেশন ইউনিট ফুয়েল টাইপ ওয়াইজ, এটা কিন্তু আমার হচ্ছে তালিকাটা আছে, এটা একটু আপডেটেড করতে হবে। আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে একটু পার্সেন্টেজ ভিন্ন ছিল, এখন হচ্ছে এই পার্টটা। তার মানে আমরা পিডিবি আরেকবার দেখাচ্ছি, যে পিডিবিতে যদি দেখি এই পিডিবির পার্টটা, তাহলে পিডিবিতে গিয়ে এটা আমরা যদি হচ্ছে কেটে দিই, তাহলে পিডিবির পার্টটাতে গিয়ে এই জেনারেশন পার্টটা দেখতে পারবো। আর পাওয়ার সেক্টরের মধ্যে যে পাওয়ার সেলের মধ্যে গিয়ে এই জেনারেশনের পার্টটা দেখতে পারবো, এই যে এতক্ষণ দেখাইলাম আমি। আবার এই বললাম তো ঘুরে ফিরে এরা একসাথে করেই আছে, মানে পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন, এটা কি পাওয়ার সেক্টর, তাহলে এটা পাওয়ার সেল। আর এটা হচ্ছে পিডিবির মধ্যে। আবার এক নজরে বিদ্যুৎ খাত, এটা আবার হচ্ছে বিদ্যুৎ বিভাগ, পাওয়ার ডিভিশন, ঠিক আছে। একত্রে করি যে এখানে যে পার্টগুলো দেখালাম মাথা পিছু যে 640, তারপরে 7.25 সিস্টেম লস, এগুলো হচ্ছে এখান থেকে। তার মানে গিয়ে আমরা সবসময় যে আমাদের সম্পর্কিত এখান দিয়ে গিয়ে এদের এক নজরে একটা পার্ট আছে, এখানে গেলে হচ্ছে সার্চ দিলে হবে যে এক নজরে বিদ্যুৎ খাত, গ্যাস অনুসন্ধান। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে বাংলাদেশের এই যে তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রো বাংলা, এটা কোনটার আন্ডারে, এই বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে ওদের যদি আমরা দেখি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, এটা বিডিবির, আচ্ছা বিডিবি পাওয়া যায়, পাওয়ার সেক্টর। আচ্ছা এটা বাংলাদেশ তেল, এই যে গ্যাস, এই যে পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি সমূহ,
এখানে গেলে আমরা এই পার্টগুলো পাবো, ঠিক আছে। তো অ্যালিগেশন অনুসন্ধান অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় লিখে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লিখে হচ্ছে সার্চ দিবা, তারপরে এখানে এক নজরে সবগুলো পাবা। তাই কোনটা কি আমি এটা হচ্ছে একটু খাতার মধ্যে দেখাই দিতেছি, তাহলে ওইখান থেকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে তাহলে এই জিনিসটা মোটামুটি এই পার্টটা টান। তারপর আমার তো ডিউটি আছে, এই যে দেখো খেয়াল করে, তাহলে এইটা আমি নতুন করে দেখাচ্ছি না, তোমরা একবার দেখবা যে বাংলাদেশের পিডিবির মধ্যে এখানে পার্সেন্টেজগুলো একটু চেঞ্জ হবে। পার্সেন্টেজগুলো যদি বলি, এই পার্সেন্টেজগুলো সামান্য কি আছে একটু চেঞ্জ হবে, কারণ বর্তমানে আপডেটেড না, এটা আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে দেখা। তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি ইনস্টলড ক্যাপাসিটি কার, এটা আসে দেখবা যে বেশিরভাগ হচ্ছে এখন পর্যন্ত ন্যাচারাল গ্যাস, অর্থাৎ এই গ্যাস দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় ফুয়েল হিসাবে। আর অন্যান্য ডিজেল বা আদার্স পাওয়ার ইম্পোর্ট এখন কত 10%। তাহলে এগুলো একটু দেখবে। কোল, হাইড্রো, বাংলাদেশের হাইড্রো একমাত্র কোথায় আছে, আমাদের এখানে অনেকেই আসার পর দেখা যায় হচ্ছে নদী থেকে, মেঘনা নদী থেকে আমরা পানি তুলি আবার ছেড়ে দিচ্ছি। তাহলে অনেকেই মনে করে যে আমরা হচ্ছে ওই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি না, এটা হচ্ছে শুধুমাত্র এই যে আমাদের স্টিম টারবাইন আছে, এটা ঠান্ডা করার কাজে ব্যবহার করি, আর কোনো কিছু না, ঠিক আছে। তাহলে আমাদের মূল কাজটা কি, আমাদের মূল কাজটাই হচ্ছে যে আমরা ওই বিদ্যুৎ মানে উৎপাদন করি এই ন্যাচারাল গ্যাস থেকে। তাহলে পানি দিয়ে আমরা কি করি, ওই যে স্টিমটা তৈরি হয় ওই স্টিমটা ক্লোজড সাইকেলের জন্য, ওইটা আবার হচ্ছে কি ঠান্ডা করার জন্য এই ব্যবহার করা হয়। এটা আমার ওই পুরা যে সাইকেলটা আছে, বিশেষ করে হচ্ছে টোটাল শুধু অল সাইকেল ব্লক ডায়াগ্রামের ক্লাসের মধ্যে আমি ওই জিনিসগুলো একদম ডিটেলসে দেখাই দেবো ইনশাল্লাহ। এই জন্য আজকের ক্লাসে দেখাচ্ছি না, ওইখানে আমি এই যে পার্টটুকু পাওয়ার প্ল্যান্টের ওভারভিউটা জাস্ট দেখানোর জন্য মূলত আমি এই পার্টটা নিয়ে আসছি। তো এই যে কীভাবে উৎপাদন হয় এই ডায়াগ্রামগুলো, এবং কোনটা টিএস ডায়াগ্রাম কেমন, পিভি ডায়াগ্রাম কেমন এই জায়গাতে, ঠিক আছে, এই সবগুলো আমি হচ্ছে তোমাদের একদম এই পাওয়ার সাইকেল ব্লক ডায়াগ্রাম ওইখানে হচ্ছে তোমাদের দেখাবো, ঠিক আছে। নতুন যে বেসটা শুরু হয়েছে, আর আগের তো বেসে দেখাইছি তোমাদের, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাই তাহলে এই পার্টটাতে যদি দেখি যে ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস আমরা হচ্ছে সবচেয়ে বেশি কী করব উৎপাদন করি, আর ফার্নেস অয়েল, ডিজেল অন্যান্য আছে। আর ইনস্টলড ক্যাপাসিটি বাই প্লান্ট টাইপ, মানে অর্থাৎ বর্তমানে এই যে আগে কিন্তু এখানে হচ্ছে কিছু কি আপডেটেড হবে, সবচেয়ে বেশি এখন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। কম্বাইন্ড সাইকেল কি, এখানে হচ্ছে গ্যাস টারবাইন থাকবে জিটি, প্লাস হচ্ছে কি স্টিম টারবাইন এসটি থাকবে। জিটিতে খেয়াল করে দেখো, যদি আমি হচ্ছে ওই 260 মেগাওয়াট উৎপাদন করি, তাহলে ওই জিটি থেকে যে এক্সজস্টটা বের হবে, ওই এক্সজস্ট গ্যাসটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে এসটি তৈরি করবো। তাহলে এসটির জন্য আলাদা আমার কোনো কি ফুয়েল লাগতেছে না, তার মানে শুধু জিটি যদি এর এফিসিয়েন্সি 33% থাকে, আর এখানে জাস্ট হচ্ছে সিস্টেম করে আমি যদি এসটিটা স্টিম বানাইতে পারি, তাহলে আমার এই এফিসিয়েন্সিটাই মোটামুটি হচ্ছে এই 56%-এর মতো চলে আসে। আর বিভিন্ন ইকোনোমাইজার ওই অন্যান্য পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে একটু কম বেশি হয়। তাহলে এই খেয়াল করে দেখো কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ কম্বাইন্ড সাইকেলে চলে যাচ্ছে। আর আগে স্টিম টারবাইন আছে, এখানে স্টিম টারবাইনগুলোতে শুধুমাত্র আমরা হচ্ছে এই বয়লার থেকে স্টিম উৎপাদন করে তৈরি করি, ঠিক আছে। আর গ্যাস টারবাইন, শুধু গ্যাস টারবাইনও আছে। তাহলে এইভাবে হচ্ছে হাইড্রো হচ্ছে বাংলাদেশে বললাম যে কাপ্তাই আছে, আর সোলার পাওয়ার প্ল্যান্টগুলো আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তাহলে আমরা যদি পাওয়ার ডিস্ট্রিবিউশন জোন, এটা তো বললামই যে হচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, এই 4টা অঞ্চলগুলোতে এখনও পিডিবি মেনটেন করে। আর পাওয়ার প্ল্যান্ট রিলেটেড কোশ্চেন এগুলো তোমরা নিজেরা দেখবে। এখানে অনেকগুলো কি বারবার বলতেছে যে একটু আপডেট করা লাগবে। তাহলে এই আমার যে আপডেটেড যে ইয়াগুলো আছে এই প্রথম দিকের, এগুলো আমি দিয়ে দিব তোমাদের, তাহলে বুঝতে পারবে। তাহলে এই এক নজরে বিদ্যুৎ খাত, এই যে এতক্ষণ যে তোমাদের হচ্ছে সিস্টেমটা দেখালাম, এই পার্টগুলোই হচ্ছে এখানে লেখা আছে কোনটা কত। তাহলে এইগুলো একটু চেঞ্জ করবে। তার মানে এই পার্ট, আর এখানে যে এমসিকিউগুলো আছে, এই যে যেমন এখানে একটা খেয়াল করে দেখি, বর্তমানে পিজিসিবির সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত, আমি কিন্তু বলে দিচ্ছি 132ও কিন্তু পিজিসিবির, আবার 230ও আছে, বর্তমানে কত 400 কেবি। আর আরেকটা আপডেট করতেছে, সেটা হচ্ছে কত ওই 750, এটা এখনও আসে নাই। আচ্ছা 33 কেবি তাহলে কিসের ভোল্টেজ হবে, এই যে বলছে ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 132, 400 আর হচ্ছে 230। তাহলে বাকি যতই যে 11, 33 যাই থাকুক না কেন, এগুলো সব আমরা বলবো কি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। কী ভোল্টেজ? ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। আচ্ছা এই যে পরে এই কোশ্চেনে আছে, দেখি পিজিসিবি পরিপ্রেক্ষিতে কোন ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ ট্রান্সমিশন করার কাজ চলতেছে, যে 750, আর এটা বর্তমানে হচ্ছে ওই 765, মানে এটা নিয়ে কাজ চলতেছে, ওটা যে রূপপুর আসার সময় এটা ফাইনাল করা হবে।
আচ্ছা, এই যে ন্যাশনাল রোড ডিসপ্যাচ সেন্টার, তাহলে এগুলো আমরা মোটামুটি, আর এই যে কোন সালে কতটা হয়েছে এগুলো সব আমরা ইয়াতে পেয়ে যাব, প্রথম যে লিস্টটা দিচ্ছি এখানে পেয়ে যাব। তাহলে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টের যে মোস্ট এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট কোনটা, এই যে মাত্র বললাম যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এই বিষয়টা। তাহলে এটা মোটামুটি 56% অ্যারাউন্ড হয়, আর এটা আরও বেশি সম্ভব অনেক সময়। তাহলে মোস্ট ইউজেস পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ, এই যে আগে ছিল স্টিম টারবাইন, এখন বর্তমানে এটাও কম্বাইন্ড সাইকেলে চলে গেছে। আমাদের মানে এই তিতাসে আমার যে চাকরিটা হয়েছে, আমি সবসময় এই কথাটা বলি যে তিতাসে আমার হচ্ছে 10 নম্বর একটা কোশ্চেন আসছিল, লিখছিল হচ্ছে মোস্ট ইউজেস মানে পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ, ওই ডায়াগ্রাম অঙ্কন করতে, এরকম কোশ্চেনটা আসছিল। তাহলে আমি কেন জানি হচ্ছে হঠাৎ করে মনে হয়েছে যে মোস্ট ইউজেস মনে হয় যে স্টিম টারবাইন যে কেটে লিখছি, মানে অর্থাৎ প্রথম দিকে এটা ছিল, পরে ধীরে ধীরে এখন কম্বাইন্ড সাইকেলে চলে গেছে। আমি স্টিম টারবাইনের ডায়াগ্রাম দিয়ে আসছি, অর্থাৎ 10 নম্বর টোটালি ভুল। তারপর আলহামদুলিল্লাহ আমার লাইফে ফার্স্ট জব এবং ওই জবটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর বিগেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ, ঠিক আছে, এটা বর্তমানে যদি আলাদা ইন্ডিভিজুয়াল বলি থার্মাল পাওয়ার প্ল্যান্ট পাইরা, মানে একটা ইন্ডিভিজুয়াল হিসাবে। আর মোস্ট ইউজেস পাওয়ার প্ল্যান্ট ইন ওয়ার্ল্ডের মধ্যে এখন পর্যন্ত স্টিম টারবাইনই আছে, ঠিক আছে। আর নেপালে সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রো, ওদের হচ্ছে পাহাড়ি অঞ্চল, এই জন্য ওরা হাইড্রো ব্যবহার করে। তাহলে হাইড্রো আমাদের জন্য, মানে আমরা চাইলে নিয়ে আসতে পারি ওদের জন্য। আচ্ছা, আর এই লিস্টটা তো অলরেডি হচ্ছে বিভিন্ন দেখাই দিছে পাওয়ার প্ল্যান্ট ফাউন্ডেড। আর এগুলো হচ্ছে পিডিবির যখন হচ্ছে পড়ব একদম ফার্স্টে বাংলাদেশের যে আদি ইতিহাস, এটা পিডিবির ওয়েবসাইটে আছে, এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে যে পাওয়ার সিস্টেম কীভাবে কি কাজ করে। আশা করি বুঝতে পারছো। আর এইটা আলাদাভাবে আর দেখার দরকার নেই, আমি মাত্র যে কথাগুলো বললাম ওই যে আলাদাভাবে পিডিবি ওয়েবসাইট থেকে যে লিস্টটা দিয়ে দিব, এটা আর কি ডায়াগ্রাম আকারে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ডায়াগ্রাম আকারে দেওয়া আছে। ন্যাচারাল গ্যাস বর্তমানে তারপরে সবচেয়ে বেশি, খেয়াল করে দেখো এই যে ন্যাচারাল গ্যাস বাংলাদেশের সবচেয়ে বেশি, যে 43.57%, এটা চেঞ্জ হয়েছে, এই মানটা মুখস্থ রাখবা। ন্যাচারাল গ্যাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই যে এখানে যদি আমরা দেখি যে রেসিপ্রোকেটিং কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এই যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সবচেয়ে বেশি 32.41%। অতএব এই যে সিস্টেমগুলো, ঠিক আছে, এটা হয়তো বা এখন বলতে পারো যে আরে দেখতেছি সহজ, কিন্তু পরীক্ষার হলে এই জিনিসগুলোই যে আমি যে বলে দিচ্ছি এটা তোমরা পারবে না, মানে খুঁজে বের করা যে কতটা টাফ আমি নিজে করতে গিয়ে এটা মনে হয়েছে। ওই টেন্ডেন্সি থেকেই সত্যি কথা আমি তো মনে হয়েছে যে আসলে যদি এরকম কেউ একজন গুছাইয়ে দিয়ে দিত তাহলে আমার প্রিপারেশনটা নেওয়াটা অনেক সহজ হইতো। ওই চিন্তা ভাবনা থেকেই মূলত আমি হচ্ছে ওই স্টার্ট করি, যে মনে হয়েছে যে আমি যদি মোটামুটি মেকানিক্যালদের বলে দিতে পারি যে হ্যাঁ এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই জায়গা এইটুকু ভালো করে দেখো, এইটুকু ভালো করে দেখো, বাকিগুলো একবার খালি হ্যাঁ মানে মনোযোগ দিয়ে রাখো। তো এই বা কোন জায়গা থেকে কি পড়তে হবে, যে পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন, তারপরে হচ্ছে ওই পিডিবি। আমার কাছে প্রথমে মনে হচ্ছে যে সব, মানে একটা ডায়লগ আছে না কি জানি, সব বাড়ি তো একই সেম, মানে আমার কাছে মনে হতো যে সবই এক, মানে কোনোটাই আলাদা না, সব কিছু একই, মানে কোন জায়গায় যে ক্লিক করে এক জায়গায় চলে যায় আরেক জায়গায়। এখন যেমন তোমাদের দেখাই দিচ্ছে যে হ্যাঁ এই জায়গা থেকে পড়বা, বা এই নোটগুলো করে ফেলছে, নোটগুলো তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ। এই যে ডেটগুলো খুঁজে খুঁজে বের করা বা গোছানো তো সহজ ছিল না। তো এইটাই টার্গেট নিয়ে তোমাদের আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব গোছায় দেওয়ার জন্য। আর মানে এটা একদম টোটালি সত্যি কথা আমি এনশিওর করতে পারি যে আমার কোর্সে যারা হচ্ছে আসো, মানে তোমাদের অন্য কিছু নিয়ে টেনশন করা লাগবে না। তোমাদের কাজ হচ্ছে একটাই, যে পরিশ্রম করবা, পড়াশোনা করবা, পরিশ্রম পড়াশোনা। অর্থাৎ পরিশ্রম পড়াশোনা বলতে এই কারণেই বলতেছি যে তোমাদের মূল কাজটাই হবে, মানে তোমাদের সব গুছানো থাকবে, তোমরা শুধুমাত্র ওই পরীক্ষাটা ঠিকঠাক মতো দিতে হবে, পড়াশোনাটা করতে হবে, কোন জায়গা থেকে কি পড়তে হবে বা কতটুকু পড়া লাগবে, এই যে কোনটা ইম্পর্ট্যান্ট, এই সবগুলো আমি হচ্ছে তোমাদের দেখাই দেবো। যাই হোক, যে গুগল ক্লাসরুমে যারা ওই যে নতুন জানতে চাচ্ছিল যে কীভাবে কী করি আমি, তারা গুগল ক্লাসরুমে তোমরা হচ্ছে এখানে সব এই যে অল লেকচার পিডিএফ, এখান থেকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এক্সেল ফাইল থাকবে। এটা হচ্ছে আমার প্রিভিয়াস কোর্স, আমি প্রিভিয়াস কোর্সের অ্যাক্সেসও দিই নর্মালি, যে এই যে ওরিয়েন্টেশন ক্লাস, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে সিরিয়ালি এই জায়গায় থার্মালি যে ভিডিও লিঙ্ক, এই যে দেখো ভিডিও লিঙ্ক আর হচ্ছে পিডিএফ লিঙ্ক, তাহলে এরকমভাবে জয়েন করতে পারবে। যাই হোক, এটা একটু কেটে দেই। তাহলে এই পিডিএফটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এই সকল ক্লাস লেকচার, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। গুগল ড্রাইভের এখানে হচ্ছে সকল সলিউশন আছে, রুটিনগুলো দেওয়া থাকবে। আর এখানে হচ্ছে এই যে রিটেন এক্সামগুলো হবে, রিটেন এক্সামে মনে করো হচ্ছে গিয়ে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। মনে করো এখানে এই যে মার্কিংগুলো কে কত পাইতেছে, এগুলো হচ্ছে মার্কগুলো দেওয়া হয়। তারপরে মানে খাতাগুলো দেখার ক্ষেত্রেও মনে করো হচ্ছে আমি সব খাতা নিজে হাতে দেখে তারপরে দিই, অন্যান্যদের দিয়ে দেখাইতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে অন্যরা দেখলে অত ভালো করে দেখতে পায় না, তাহলে আমি নিজে হচ্ছে এনশিওর করার চেষ্টা করি যে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি কোথাও ভুল হলে ওইটাও দাগায় দিই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুমের মাধ্যমে আমার সকল জিনিস হচ্ছে ওই করানো হয়।
তাহলে গুগল ক্লাসরুম এটার মাধ্যমে তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে ওই জায়গাতে ক্লাস এবং এক্সামগুলো দিতে পারবে। টেলিগ্রাম গ্রুপ আছে, ওটা ডিসকাশন গ্রুপ, ঠিক আছে। আর এছাড়া ফেসবুক প্রাইভেট গ্রুপে আমি হচ্ছে লাইভ ক্লাস নেই, অর্থাৎ যেগুলো বোঝানোর দরকার, আর যেগুলো হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখানো দরকার এটা হচ্ছে এখানে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। আর নেক্সট থেকে একটু আপগ্রেড করবো যাতে আমার চেহারা দেখার সাথে সাথে তোমরা হচ্ছে কথাগুলো শোনো, তাহলে আরেকটু মনোযোগ আসবে। তাহলে মোটামুটি ক্লিয়ার। পেট্রো বাংলার যে কোম্পানিগুলো আছে, পেট্রো বাংলার কোম্পানিগুলো এখান থেকে আমাদের একটু দেখতে হবে। পেট্রো বাংলার টোটাল কয়টা কোম্পানি? 13টা কোম্পানি আছে। তাহলে পেট্রো বাংলার 13টা কোম্পানির মধ্যে পেট্রো বাংলার কোম্পানিগুলো একটু দেখি। পেট্রো বাংলার কোম্পানি হচ্ছে টোটাল 13টা, ঠিক আছে, 13টা কোম্পানি। তাহলে এই 13টা কোম্পানির মধ্যে ওদেরও সেম ট্রান্সমিশন। তাহলে তোমরা এখন একটা জিনিস শিখে গেছো যে এই পাওয়ার সেক্টরের মধ্যে যে ট্রান্সমিশন করে, পাওয়ার সেক্টর ট্রান্সমিশন করে হচ্ছে কি হাই ভোল্টেজ, পাওয়ার সেক্টর ট্রান্সমিশন করে হাই ভোল্টেজ, আর ডিস্ট্রিবিউশন করে এই লো ভোল্টেজ, ঠিক আছে। আর সেম একইভাবে গ্যাসের মধ্যেও যদি আসো, গ্যাসে তাহলে কি উৎপাদন করতে হবে। আর গ্যাস উৎপাদন বলতে যেটা বোঝায় যে অনুসন্ধান করবে, কি করবে? অনুসন্ধান করবে, মানে এক্সপ্লোরেশন, অনুসন্ধান বা উত্তোলন। তাহলে কূপ থেকে উত্তোলন করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্সপ্লোরেশন বা কূপ থেকে উত্তোলন করবে, এটা হচ্ছে কূপ। তাহলে অয়েল থেকে বা কূপ থেকে উত্তোলন করবে। তাহলে ফার্স্টে কী হবে? উত্তোলন হবে, ঠিক আছে। তাহলে এই উত্তোলন হওয়ার পর তারপরে আমাদের কি করতে হবে? ট্রান্সমিশন করতে হবে, ট্রান্সমিশন। এই ট্রান্সমিশনের পরে কি আমরা ডিস্ট্রিবিউশন করব। তাহলে এইখানেও খেয়াল করে দেখো যে 3টা পার্টি, তাহলে উত্তোলন করবে বা এক্সপ্লোরেশন, আর গ্যাস ফিল্ড যেগুলো মানে হচ্ছে গ্যাস ফিল্ড। তাহলে গ্যাস ফিল্ড বলতে এইগুলো সব হচ্ছে উৎপাদন করবে, মানে এক্সপ্লোরেশন করবে। তাহলে এদের এরকম কী কী কোম্পানি আছে? বাপেক্স, কি আছে? বাপেক্স। আর কি আছে? বিজি, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, BGFCL, আর হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এই হচ্ছে 3টা পার্ট, ঠিক আছে। আর ট্রান্সমিশনের পার্টটা একটু দেখাচ্ছি। ট্রান্সমিশন হচ্ছে GTCL। আমার ডিউটি আসতেছে, বুঝছেন? জাহিদ ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার যে মর্নিং নাইট করে। আচ্ছা, আসতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, একটা কল ছিল যে এক্সপ্লোরেশন এই গ্যাস ফিল্ড বাপেক্স, BGFCL, SGFL। আর ট্রান্সমিশনের এটা হচ্ছে GTCL, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউশন করবে অর্থাৎ মানুষজনের কাছে দিবে এইরকম ডেডিকেটেড হচ্ছে এই পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ড, পশ্চিমাঞ্চল PGCL, একটা হচ্ছে PGCB, ওইটা তো আলাদা। আর পশ্চিমাঞ্চল গ্যাস সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, ঠিক আছে। আবার হচ্ছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আর এর মধ্যে এই যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। কিছু মানে অর্থাৎ এতটা লিনিয়ার না। PGCB এগুলো কিছু আছে যে শুধুমাত্র তারা ডিস্ট্রিবিউশন করে, আর সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে গিয়ে তারা হচ্ছে কিছু পরিমাণ করে হচ্ছে ট্রান্সমিশনও। তাহলে এই যে জালালাবাদ গ্যাস ফিল্ড আর করবে হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড, TGTDCL, যেখানে আমি ছিলাম, ঠিক আছে। আমার লাইফের ফার্স্ট জব, এটাকে এখনও সবসময় এটা দেখলে আমার আলাদা একটা আবেগ কাজ করে। যাক, আচ্ছা, তাহলে এখানে আমরা এখন বলতে পারি যে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন দুইটা কীভাবে করে, মানে দুইটার ডিফারেন্সটা আমরা কীভাবে বুঝবো। মনে রাখবো যে হাই প্রেশার, যদি এখানে দেখি যে হাই প্রেশার যেগুলো থাকবে, হাই প্রেশারের যে ডায়া বড় থাকবে এবং ওই টাইপের লাইনের যে কাজগুলো, এগুলো হচ্ছে ট্রান্সমিশন। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওইখানে ছিল ট্রান্সমিশন মানে হচ্ছে হাই ভোল্টেজ, আর এখানে যেহেতু গ্যাস তার মানে কি হাই প্রেশার থাকবে। আর যদি হচ্ছে লো প্রেশারে কোনো কিছু ট্রান্সমিট করে তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন,
কি বললাম, ডিস্ট্রিবিউশন। তার মানে গ্যাস সেক্টরের মধ্যে ট্রান্সমিশন, হাই প্রেশার, ডিস্ট্রিবিউশন, লো প্রেশার। অর্থাৎ বাসাবাড়ির আশেপাশে যদি তোমরা দেখো যে ছোটো ছোটো লাইনগুলো আসতেছে, বাসার মধ্যে যে গ্যাসটা আসতেছে এটা হচ্ছে কি একদম চিকন লাইন, এগুলো হচ্ছে লো প্রেশারের লাইন। আর একদম ওই ট্রান্সমিশন করে একটা স্টেশনে নিয়ে আসা হয়। তার মানে ঢাকা থেকে, যেমন তিতাসের ক্ষেত্রে ঢাকা থেকে আমি হচ্ছে ময়মনসিংহ নিয়ে যাব, তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ যখন নিয়ে যাব ওই সময় আমি কি করব, ট্রান্সমিশন হাই প্রেশারের লাইনে নিয়ে যাব। ময়মনসিংহ একটা স্টেশন, অর্থাৎ এই যে জোনাল অফিস আমি যেখানে ছিলাম এখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমি পরে হচ্ছে কি আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিব, ঠিক আছে। এই হচ্ছে মানে টোটাল প্ল্যানিং। তাহলে এই জিনিসটাই মূলত এখান থেকে মানে এখানে আছে একটা ময়মনসিংহ স্টেশন, এখান থেকে আমি কি ডিস্ট্রিবিউশনগুলো করব। আবার এই ট্রান্সমিশনগুলো নিয়ে আসলাম এখান থেকে আরপিসিএলের, আমরা হচ্ছে যে ময়মনসিংহে যে আরপিসিএল কোম্পানি আছে তাদের যে গ্যাসটা দিব এটা আবার ট্রান্সমিশন লাইনে এখান থেকে যাবে। তাহলে এই হচ্ছে কাজগুলো একসাথে করে। তার মানে তিতাস ডিস্ট্রিবিউশনের কাজগুলোও করবে, ট্রান্সমিশনের কাজগুলো। জালালাবাদ গ্যাস ফিল্ডও এরকম করে। তার মানে এইগুলোতে কিছু কিছু কি ট্রান্সমিশনও আছে। তবে মেইন কাজটা করে এই যে জিটিসিএল, জিটিসিএল হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশ ট্রান্সমিশনের গ্যাস সেক্টরের কাজটা করে, আর পিজিসিবি করে ওই পাওয়ার সেক্টরের। আর এইগুলো হচ্ছে এক্সপ্লোরেশন। তার মানে আমরা টোটাল এইভাবে যদি হিসাব করি, টোটাল আশা করি গ্যাস সেক্টর হিসাবটা ক্লিয়ার। তার মানে গ্যাস সেক্টর বাদে পেট্রোবাংলার কি বলছিলাম 13টা কোম্পানি, পেট্রোবাংলার আন্ডারে কয়টা আছে 13টা কোম্পানি। আর বাকি যে কোম্পানিগুলো সেটা হচ্ছে ওই রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড, এটা হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক, অর্থাৎ গ্যাসটাকে অন্য মানে রূপান্তরিত করে এলপিজি, এলএনজি এইগুলোতে কনভার্ট করে। আরেকটা হচ্ছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে বড়পুকুরিয়া থেকে কোল উৎপাদন করে এটা হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্টে তৈরি করে। আরেকটা হচ্ছে ওই এমজি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং, তাহলে মাইনিং কোম্পানি হচ্ছে দুইটা, এটা হচ্ছে গ্রানাইট কোম্পানি। তাহলে এই হচ্ছে টোটাল। তাহলে আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। আর এই যে পার্টগুলো আমি একটু সংক্ষিপ্তভাবে খুব দ্রুত লিখলাম, কিন্তু মূলত এই কাজগুলো আমাদের ওভারভিউটা জানার জন্য। আর যখন আমি হচ্ছে ম্যাথগুলো দেখাবো এটা একদম ডিটেলস ইনশাল্লাহ দেখাবো। তাহলে পেট্রোবাংলার 13টা কোম্পানির মধ্যে মূল বেশিরভাগ হচ্ছে গ্যাস সেক্টর। গ্যাসের মধ্যে কি কি আছে, যে এক্সপ্লোরেশন আর গ্যাস ফিল্ড আছে 3টা, ট্রান্সমিশন একটা, আর বাকিগুলো কী করে ডিস্ট্রিবিউশন করে, এরকম আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 6টা, আর হচ্ছে এখানে হচ্ছে 3টা, তাহলে 10টা। আর এই জায়গাতে আমরা দেখতেছি হচ্ছে 3টা রূপান্তরিত। এই হচ্ছে 13টা কোম্পানি। আশা করি জিনিসগুলো বুঝছে। তাহলে পেট্রোবাংলা সহ কিন্তু 14টা, অনেকে বলে যে আবার পেট্রোবাংলা সহ মনে হয় 13টা, না। আচ্ছা, আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানটা বললাম এটা হচ্ছে ডেট ভিত্তিক, আর এটা মূলত ওই যে খেয়াল করে দেখি এটা হচ্ছে পাওয়ার ডিভিশনের ওয়েবসাইট। তার মানে আমি কি বললাম একটু আগেই যে পাওয়ার ডিভিশনেও ঘুরে ফিরে একই জিনিস পাওয়া যায়। তার মানে 7.25 সিস্টেম লস, এই যে 640 এই জিনিসটাই। তাহলে এটা পাওয়ার ডিভিশন, আর এটা হচ্ছে পিডিবির ওয়েবসাইট। তার মানে এই ওয়েবসাইট থেকে কী কী লাগবে এটা আমি লেকচার সেটা এটা সুন্দর করে গুছিয়ে তোমাদের হচ্ছে আপলোড দিয়ে দেবো। তাহলে পেট্রোবাংলার কোম্পানি সমূহ যে বাপেক্স, বিজিএফসিএল, এখানে যে কোম্পানিগুলো লেখা আছে কোনটার কী কাজ আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ডান। আর এখানে হচ্ছে গাজীপুর সোলার জেলার গাজীপুর জেলার ভাওয়াল পরগনা রাজা প্রথম বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা, এটা হচ্ছে পিডিবির ওয়েবসাইটেই তোমরা পাবা, ইতিহাস ঘাটলেই দেখবা যে এই জিনিসগুলো লেখা আছে। তাহলে তোমাদের আর ওইখানে যাওয়ার দরকার নেই। আমার এইখানে যতটুকু লেখা আছে, প্রথমে যে ডেপকো ছিল এর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন শুরু করে, আর আহসান মঞ্জুরে প্রথম দেয় কত সালে, এই জিনিসগুলো মানে এই পার্টটা একটু ভালো করে দেখে ফেলবো, ব্যাস। এটার কোনো চেঞ্জ আসবে না। আর ডেট ভিত্তিক এটা তো আগেও দেখেছি, ডান। আর মোস্ট সাইকেল বর্তমানে যদি আমি জিজ্ঞেস করি বাংলাদেশে মানে মোস্ট এফিশিয়েন্ট, খেয়াল করে দেখি বাংলাদেশে যদি কোথাও ডায়াগ্রাম অঙ্কন করতে বলে মোস্ট এফিশিয়েন্ট বললেও হচ্ছে কম্বাইন্ড সিসিপিপি, আর যদি বলা হয় মোস্ট ইউজেস তাহলে বাংলাদেশে হচ্ছে কি ওই সিসিপিপি। অর্থাৎ এখন বলতে পারে ওয়ার্ল্ডে হচ্ছে স্টিম টারবাইন। তবে এটা এই পর্যন্ত কোথাও আমি পাইনি, এমসিকিউ আসতে পারে কিন্তু ওই যে ডায়াগ্রাম অঙ্কনের মধ্যে আসে নাই। আচ্ছা, তাহলে মোস্ট এফিশিয়েন্ট, মোস্ট ইউজেস, ডান। আচ্ছা, বাংলাদেশ পাওয়ার সেক্টর, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট, ওই যে প্রথমে একসাথে ছিল ওয়াটার আর পাওয়ার, তাহলে 1959 সাল। পিডিবি, এইগুলো বিভিন্ন কোশ্চেন আসছে। পিডিবি বিদ্যুৎ ক্ষেত্রে কোন কাজটি পরিচালনা করে না, তাহলে পরিচালনা করে না কোনটা, যারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে। ফার্স্টই বলছে যে পিডিবির নিজস্ব জেনারেশন কোম্পানি ছিল, এই এপিএস ছিল কিন্তু পিডিবির আন্ডারে ছিল। ধীরে ধীরে এগুলো আলাদা করা হয়েছে, কিন্তু উৎপাদন এখনও তাদের আছে। গুড়াশালেরটা তাদের আছে, তারপরে যে সোলারের কতগুলো আছে, কাপ্তাইয়ের যে বিদ্যুৎ উৎপাদন হাইড্রো ওনাদের আন্ডারে। তাহলে বিদ্যুৎ বিতরণও করে, আর ক্রয় বিক্রয় মানে অর্থাৎ হচ্ছে যে এপিএসএল আমাদের কাছ থেকে ওরা কিনে তারপরে লোকজনের কাছে বিক্রি করে, ডিস্ট্রিবিউশন। তাহলে ক্রয় বিক্রয় করে, তাহলে কোনটা করে না, বিদ্যুৎ সঞ্চালন, এটা কে করে, পিজিসিবি করে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর বিদ্যুতের একমাত্র ক্রেতাকে মানে যে কিনে এবং বিক্রি করে অর্থাৎ সরকারের হয়ে পিডিবি। তাহলে নিচের কোন প্রতিষ্ঠানটি পিডিবি এর প্রতিষ্ঠান নয়, তাহলে এগুলো দেখবা যে এনডব্লিউপিজিসিএল মানে পিডিবির প্রতিষ্ঠান নয়, পিডিবির বাহিরে, ঠিক আছে। এইগুলো আগে এই
আচ্ছা, এখানে একটু ইয়ে আছে, কোন প্রতিষ্ঠানটি পিডিবির প্রতিষ্ঠান নয়, এরকম যদি এমসিকিউ আসে এনডব্লিউপিজিসিএল এদের কাছ থেকে কেনে, আর পিজিসিবিটা আলাদা, তাহলে এটা একটু ভুল হবে, এটা হচ্ছে পিজিসিবি। পিডিবি থেকে বিদ্যুৎ কে ক্রয় করে না, তাহলে এই যে পিজিসিবি কিন্তু ক্রয় করে না, ওরা শুধু ট্রান্সমিশন করবে। এই যে নেস্কো, তারপরে হচ্ছে বিআরইবি, ডিপিডিসি, এইগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। তাহলে ক্রয় কারা করবে? যারা ডিস্ট্রিবিউশন মানুষের কাছে দিবে তারাই কি করবে? ক্রয় করে ডিস্ট্রিবিউট করবে। তাহলে ওরা যেহেতু যতগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে এরা কি ক্রয় করবে না, মানে এই ডিস্ট্রিবিউশন কোম্পানি যেগুলো আছে এগুলো হচ্ছে ক্রয় করবে। আর যারা ট্রান্সমিশন কোম্পানি আছে এরাও ক্রয় করবে না, আর কোনগুলো জেনারেশন কোম্পানি এরাও কিন্তু ক্রয় করবে না, এরা শুধু বিক্রয় করবে। আচ্ছা, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙামাটি। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আগে কম ছিল, এখন 230 মেগাওয়াট, আর জাতীয় গ্রিডে 1962 সালে, এগুলো মুখস্থ করে ফেলবে। সে বিদ্যুৎ ট্রান্সমিশন করে কোন কোম্পানি? পিজিসিবি। তারপর কোন ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ ট্রান্সমিশন করে না? একটু আগে কোশ্চেনটা ছিল যে কোনটা সর্বোচ্চ, এই যে 400, আবার এখানে কি 33 কেবি। তারপর পিজিসিবি সর্বোচ্চ ট্রান্সমিশন, এটা তো বললাম পিজিসিবি। এনএলডিসি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধীনে পিজিসিবির পূর্ণরাপ কি, মানে আগে এটা ছিল মেঘনাঘাট পাওয়ার, পরে ধীরে ধীরে এটা সরকারিকরণভাবে এই ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেডে আসছে। এপিএসএল যে বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ কোন কাজটি করে? বিদ্যুৎ উৎপাদন করে। আর এটা ওই সময় উৎপাদন ছিল এত, এখন হচ্ছে আমাদের একটা প্লান্ট অবসরে গেছে এই জন্য কমছে, আবার একটা প্লান্ট আসলে হচ্ছে বেড়ে যাবে। তাহলে সরকারি পাবলিক লিমিটেড কোন গ্রিডটি? সাবস্টেশন, গ্রিড সাবস্টেশন। তাহলে এই যে এইগুলো আমাদের দেখতে হবে যে গ্রিড সাবস্টেশন, গ্রিড বলতে ওই যে হাই ট্রান্সমিশন লাইন, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আর গ্রিড সাবস্টেশন বলতে আমরা সবসময় বুঝবো যে 230 থেকে 132, একটু আগেই বলছি যে 400 থেকে ওই 230, তারপরে হচ্ছে মনে করো 230 থেকে 132, অথবা 400 থেকে 132, এরকমগুলো হচ্ছে গ্রিডের সাবস্টেশন। বিআর পাওয়ার জেনারেশন কত সালে নিবন্ধিত হয়? নিবন্ধন এনডব্লিউপিজিসিএল কি বলছে? বিদ্যুৎ উৎপাদন। তার মানে যে একটা চার্ট যে দেখাইছিলাম মোটামুটি যে এক নজরে বিদ্যুৎ খাত। আচ্ছা, এগুলো সব এখন নিজেরাই পারবা। তারপরে যে সাপ্লাই ভোল্টেজ কেমন হবে, রিনিউয়েবল এনার্জি নিয়ে, এটা হচ্ছে তোমাদের মোটামুটি পাওয়ার সেক্টর। এটা ওই যে ওই রিনিউয়েবল এনার্জির স্ট্রেডা, এটা আমি একটু দেখাই দিই, এটা খেয়াল করে নিই। স্ট্রেডা, এটা সার্চ দিবা, ঠিক আছে? এই স্ট্যাটাস সার্চ দিলে এখানে সব রিনিউয়েবল এনার্জির সকল কিছু পেয়ে যাবে। তারপরে আমি এইগুলো যে সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কোনটার কত পার্সেন্ট, এগুলো হচ্ছে এখানে মোটামুটি আপডেটেডই আছে। তারপরে যদি কোনো কিছু করা লাগে এটা আপডেট করে তোমাদের সুন্দরভাবে দিয়ে দিব। আচ্ছা, বড় পুকুরি এই যে বিসিএমসিএল যেটা বললাম, পেট্রো বাংলার আন্ডার, এরা হচ্ছে কোল মাইনিং করবে, কোল মাইনিং করে আর বিদ্যুৎ উৎপাদন করে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এরা কিন্তু যে বড় পুকুরিয়া পাওয়ার প্ল্যান্ট, আশা করি বুঝতে পারছেন। তাহলে ডেস্কো, সিপিজি সিভিল, এগুলো। তাহলে স্ক্যাডা, এটা এগুলো হচ্ছে বর্তমানে মানে কন্ট্রোল সিস্টেম আপডেট করতেছে। তাহলে এই পূর্ণরূপগুলো ভালোভাবে দেখবে। তাহলে স্ক্যাডা, আইপিপি, ইউটিলিটি, ইনস্টল ক্যাপাসিটি মোটামুটি ডান। তাহলে সবচেয়ে বেশি এগুলো এত লাগবে না। এই যে জেনারেশনটা যদি আমরা দেখি, জেনারেটিং স্টেশন, স্টেশন থেকে তাহলে এই জেনারেশন কোম্পানিটা যদি আমরা দেখি যে এই যে দেখো 11 কেবি, 13 কেবি, যে 11.7 কেবি, আর আমাদেরটা হচ্ছে কত 22 কেবি বা 22.4 কেবি এরকম। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে যে 132, 230, 400 কেবি যেগুলো হচ্ছে পিজিসিবি। তারপরে ধীরে ধীরে যে 3 ওয়্যারস ট্রান্সমিশনের মাধ্যমে বিভিন্নভাবে নিয়ে আসে। তাহলে আমরা হচ্ছে তারপরে বাসাবাড়িতে লাস্টের দিকে ফেজে চলে যায়। তাহলে এটা ওই সময় যখন আমি হচ্ছে পাওয়ার প্ল্যান্টে ছিলাম না, তখন এই জিনিসটা বিভিন্ন ডায়াগ্রাম দেখে শিখছি, আমার কাছে অনেক জটিল মনে হয়েছে আসলে। তো ওইভাবে অঙ্কন করার চেষ্টা করছি, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে খুবই ইজি, মানে অত তেমন কিছুই না। জাস্ট হচ্ছে আমি যদি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের একটু দেখাই, এখানে একটু দেখাই দিই যে আমি ফার্স্টে কী করব, উৎপাদন করব জেনারেশন কত কেবি, 22 কেবি। তাহলে 22 কেবি থেকে স্টেপ আপ করব, তাহলে 132 অথবা হচ্ছে 230 অথবা 400। তাহলে এই জায়গাতে যে কাজটা করা হয়, যদি আমি কোনো জায়গায় মনে করো আমি 22 কেবি থেকে 132 কেবিতে নিলাম, এখন আমার হচ্ছে ওই জায়গাতে সাবস্টেশনটা 400 কেবিতে আছে, তাহলে 132 কেবি থেকে আমি 400 কেবিতে নিব। তাহলে এখানে আরেকটা সাবস্টেশন, মানে এই যে 132 বাই কত 400, তাহলে একটা হচ্ছে 22 থেকে 132, তারপরে এখান থেকে 132 থেকে 400, এটার মাধ্যমে এরপরে হচ্ছে যদি সাবস্টেশন নিয়ে 400 থেকে মনে করো কোথাও 132-এ কনভার্ট করতে হবে, অথবা 230-এ কনভার্ট করলাম। তাহলে এই 230 কেভি থেকে তারপর আমি হচ্ছে মনে করো 33 কেভিতে নিয়ে আসবো 132। তাহলে এরকম করে ট্রান্সমিশন করে লাস্টে আমি ডিস্ট্রিবিউশন করে দেবো। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমি যে জেনারেশন করবো এই ভোল্টেজ, আর পরে হচ্ছে যাই কিছু করা হয় না, এটা হচ্ছে পিজিসিবি
করে গ্রিড সিস্টেমে, আর এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। আর ঘুরে ফিরে যেখানেই দেখবা যে 132, 230 আর 400 এই সবগুলো হচ্ছে পিজিসিবির। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এই জিনিসটা আমি এখানে অঙ্কন করার চেষ্টা করছি। এই যে 132 এটা এই যে 3 ফেজের মাধ্যমে, এই যে 230 থেকে 132, 400 যে 132 থেকে 33 কেবি, তারপরে ধীরে ধীরে এটা আর এগুলো করে ডিস্ট্রিবিউশনের লাস্টে যে বাসাবাড়িতে নিয়ে আসা হয়। তারপর অনেক সময় এই ইন্ডাস্ট্রিগুলোতে 33 কেবি থেকে দিয়ে দেওয়া হয়, 11 কেবি থেকে দিয়ে দেওয়া হয় এইভাবে। আর হাই ভোল্টেজ ডিসি লাইন এটা হচ্ছে বললাম। আর যে কোনো এনার্জি সোর্স থেকে যে জিনিসটা করবে এটা হচ্ছে প্রাইম মুভার, এখান থেকে অল্টারনেটর মানে জেনারেটর থেকে আমরা হচ্ছে মানে উৎপাদনটা করব। আর এইচএফও হচ্ছে হেভি ফুয়েল অয়েল, হাই স্পিড ডিজেল অয়েল, এগুলোর পুনরূপগুলো ভালো করে শিখবে। তাহলে প্রাইমারি ফুয়েল বলতে একদম মেইন যে ফুয়েলটা, এটার বেশিরভাগ জায়গায় গ্যাস থাকে, সাথে হচ্ছে অনেক জায়গায় অয়েল ব্যবহার করে ডুয়েল ফুয়েলগুলোতে, আর আমাদের এখানে সব গ্যাস। আচ্ছা, পিডিবির এটা দেখালাম, অটোমেটিক পাওয়ার সেক্টর আছে, অনেক টাইম হয়েছে। আর এটা যে এতক্ষণ যে বললাম যে জেনারেশন, খেয়াল করে দেখা, এই যে জেনারেশন এই পার্টটুকু, এই যে ট্রান্সমিশন, এই যে ডিস্ট্রিবিউশন, তাহলে এটুকু যদি একবার দেখতে পারো তাহলে মোটামুটি সব এমসিকিউ পারবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ওভারভিউ। আর এইখান থেকে তোমাদের আমি দেখানোর একটা ইচ্ছা ছিল খুব, এই যে এটা হচ্ছে কম্প্রেসর, ঠিক আছে, আর এটা হচ্ছে জেনারেটর, আর এই জায়গাতে যদি আমরা দেখি এটা হচ্ছে টারবাইন। তাহলে এই আমরা সরাসরি এগুলো হচ্ছে কন্ট্রোল করি একদম ইয়ার মতো করে। আর এটা হচ্ছে এই পুরাটা, এখানে হচ্ছে 3টা পার্ট মিলেই হচ্ছে এই স্টিম টারবাইন এসটি, ঠিক আছে। আর এটা হচ্ছে কন্ডেন্সার, ঠিক আছে এটা। আর এখানে আমরা এই যে কম্বাসশন চেম্বারের ভিতরেই থাকে, আমরা হচ্ছে ডায়াগ্রাম যখন পড়ি তখন হচ্ছে এরকম লিখি কম্প্রেসর, তারপর হচ্ছে এই কম্বাসশন চেম্বার, তারপর হচ্ছে টারবাইন। কিন্তু বাস্তবে হচ্ছে বাস্তবে হচ্ছে এরকম যে এখানে হচ্ছে কম্প্রেসর থাকবে এই বরাবরই, তারপরে হচ্ছে টারবাইন, মানে অর্থাৎ এই একই শেপটে থাকে। তাহলে এটা কম্প্রেসর, এটা কম্বাসশন চেম্বার, আর এটা হচ্ছে টারবাইন। তাহলে এই রিলেটেড আমি একদম আমার যে বাস্তব অভিজ্ঞতা ওইটা দিয়ে তোমাদের ইনশাল্লাহ ওই নেক্সট তোমাদের পাওয়ার্স মানে অল সাইকেল ডায়াগ্রামের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে শুধু স্টিম টারবাইনে কোনটা কত % ঢুকতেছে এগুলো নিয়ে আলোচনা করা। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা, তোমাদের সবার প্রতি শুভকামনা থাকলো। যতটুকু বললাম এইটুকু খুব ভালোভাবে দেখে তোমরা হচ্ছে সুন্দরভাবে শেষ করবে, ঠিক আছে। তাহলে তোমাদের এইটা হচ্ছে মূল কাজ, যে ভালোভাবে কমপ্লিট করো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিব। যতটুকু দেখাইছি এটুকু ভালোভাবে দেখে, আর তোমাদের যে এক্সামটা আছে এটা হচ্ছে সবাই এখন যারা অলরেডি জানো যে গুগল ক্লাসরুম এক্সামগুলো হচ্ছে, আজকে তোমরা এই ভিডিওটা দেখে একটুকু শিখে এই মানে লেকচার শিটটা দেখবে, লেকচার শিট দিয়ে দিব পেড গ্রুপে, এটা দেখে তারপরে তোমরা এই এমসিকিউর উপর যে এক্সামটা হবে এক্সামটা দেবে। সবথেকে শুভকামনা থাকলো। আর যারা তোমরা নতুন ভর্তি হইতে চাচ্ছ, ঠিক আছে, ওই সত্যি কথা কি আমরা অনেক সময় এরকম করি যে এই 5,000 টাকা দিয়ে বিভিন্ন, যে আমি একটা গড়ি কিনছি হচ্ছে ওই সময়, মানে যখন প্রিপারেশান নিচ্ছিলাম যে আমি 1,000 টাকা লাগবে, অ্যাপ্লাই করবো কি করবো না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু পরের দিন মন চাইলে গিয়ে পছন্দ হয়েছে একটা এমএসপির 10,000 টাকা দিয়ে একটা গড়ি কিনে নিয়ে আসছি, স্মার্ট ওয়াচ। তাহলে আমার কাছে মনে হলো যে ওইখানে আমি 4,000 টাকা খরচ করলে হয়তো, কিন্তু মনে হচ্ছে না একটু ভালো জিনিস নিয়ে যায়। তাহলে ওইখানে 10,000 টাকা খরচ করতে কিন্তু আমার গায়ে লাগেনি। কিন্তু যখনই আমি হচ্ছে 1,000 টাকা দিয়ে অ্যাপ্লাই করবো কি করবো না, বা একটা বই কিনবো কি কিনবো না, একটা কোর্স করবো কি করবো না, এগুলো নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকি। মানে এখানে কিন্তু মানে কস্টিংটা খুব কম, কিন্তু এখান থেকে যে আউটপুটটা পাবে, এখান থেকে যদি শুধু আমার ক্লাসগুলো করো এর থেকেও মানে যত টাকা খরচ করবে তার চেয়ে অনেক বেশি বেনিফিটেড হবে। যদি শুধু এক্সাম দেবো তার থেকেও বেনিফিটেড হবে। এখন বলতে পারো যে এত কম কেন, আমরা চিন্তা করি, আমি নিজে এই সময়টা পার করে আসছি, তোমাদের যাতে হচ্ছে মানে এই বেকার সময়টাতে যাতে তোমরা কম মানে ফিটা রাখা হয়, যাতে তোমরা ভর্তি হতে পারো। নাহলে ভর্তি না হইতে পারলে আমারও লাভ নাই, তোমাদেরও লাভ নাই। তো আমরা যে কোর্সগুলো করাই তোমাদেরও যাতে হচ্ছে ইফেক্টিভ হয়, আমাদেরও যাতে ইফেক্টিভ হয়। আজকে মনে করে এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখি, তারপরে যে জবের পাশাপাশি, তারপরে হচ্ছে অন্যান্যর পাশাপাশি এই কোর্সগুলোতে হচ্ছে মানে পেইড কোর্স বলেই এত পরিশ্রম করি। বাস্তবতা এগুলো আসলে মানে আমি অস্বীকার করবো এরকম না, পেইড কোর্স বলেই আমি এত পরিশ্রম করি। তারপরে মনে করে হচ্ছে কালকে নাইট ডিউটি করছি, অর্থাৎ রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুম থেকে উঠেই ভিডিও বানাইতে বসছি, ভিডিওটা রেডি করে আবার আমার হচ্ছে আজকে মানে এখন তো ঈদের ছুটিতে যাচ্ছে, মানে 2টা থেকে আবার ডিউটি। এই যে পরিশ্রমগুলো করতেছি, মাঝখানে আমি তো চাইলে একটু রেস্ট নিতে পারতাম, না নিয়ে হচ্ছে 4-5 ঘন্টা খরচ করে বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এগুলো আপডেটেড করতেছি, তারপরে তোমাদের হচ্ছে ভিডিও করে দিচ্ছি, তোমরা যাতে উপকৃত হও। তাহলে পেইড কোর্স বলেই নিচ্ছি বাস্তবতা, কিন্তু তোমাদের যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে এইটা খুব কম,
তাহলে অতএব এই যে দ্বিধাদ্বন্দ্বে থেকে আমার কয়েকটা শুধুমাত্র ক্লাসগুলো করলে এর থেকে অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাল্লাহ। এই একটা ক্লাস দেখলে এখানে শুধুমাত্র হচ্ছে কি বিভিন্ন জিনিসগুলো তোমাদের ওভারভিউটা আলোচনা করছে, কিন্তু আমার মূল যে ক্লাসগুলো হচ্ছে এক একটা ম্যাথ বোঝানো, তারপরে ম্যাথগুলো দেখা, এগুলো আমার ইউটিউবে আছে, তোমরা একটু দেখে অতএব এত দ্বিধাদ্বন্দ্বে না থেকে মনে করো এরকম চিন্তা করবে যে হ্যাঁ ভাইয়ের কোর্সে আমি হচ্ছে 3,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, এটা আমি হচ্ছে ফেলে দিলাম, মানে এটা দিয়ে আমি উপকার পাবো না, তারপরে দেখো তুমি পাও কিনা। এখান থেকে আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে যতটুকু খরচ করবো তার থেকে ইনশাল্লাহ মানে ফার বেটার ইনশাল্লাহ সার্ভিস পাবো। সবাই শুভকামনা থাকলো। আমার অনেকে জিজ্ঞেস করে যে কয়টা কোর্স আছে, আমার হচ্ছে 3টা কোর্স আছে। অ্যাডভেঞ্চার বেস 3.1 এটা ফুল কোর্স, ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল মিলিত হয়ে টোটাল হচ্ছে কোর্সটা। এখানে হচ্ছে সকল ক্লাস এবং এক্সামগুলো গুগল ক্লাসরুমে নেওয়া হয়, যেটা তোমাদের দেখালাম, এখানে হচ্ছে ভর্তি দিতে পারবে। আরেকটা আছে হচ্ছে শুধু এক্সাম বেস, ঠিক আছে, এটা একটা এক্সাম বেস। আরেকটা আছে সেটা হচ্ছে তোমাদের ওই নন ডিপার্টমেন্টালের ক্লাস এবং এক্সাম বেস। তার মানে 3টা, একটা হচ্ছে ফুল কোর্স মানে ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল ক্লাস এবং এক্সামের মাধ্যমে। আরেকটা আছে শুধু এক্সাম বেস, ওইটা ডিপার্টমেন্টাল আর নন ডিপার্টমেন্টাল মিলিত। আরেকটা আছে নন ডিপার্টমেন্টাল, ওইটা ক্লাস আর এক্সাম, শুধু নন ডিপার্টমেন্টাল, 3টা কোর্স। তাহলে একটা ডিপার্টমেন্টালের কোর্স ফি হচ্ছে এই 5,699 টাকা। এখন একটা অফার চলতেছে, তোমরা যদি ভর্তি হতে চাও আমার পেজে নক দিও কায়সার জব প্রিপারেশনে। আর ওইটা হচ্ছে 1,999 টাকা, এটাতেও একটা অফার আছে 500 টাকার ডিসকাউন্টে, তাহলে এখানে হচ্ছে তোমরা নক দিও। আর নন ডিপার্টমেন্টালের কোর্স ফি হচ্ছে 799 টাকা, তাহলে তোমরা হচ্ছে নক দিও। ঠিক আছে, তাহলে যারা ভর্তি হতে চাচ্ছ সবার প্রতি শুভকামনা থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।